হ্যাঁ এভরিওয়ান, সো আপনারা অনেকে অলরেডি অফার লেটার পাওয়া শুরু হয়েছে এবং ইন ফিউচার অনেকেই পাবেন। সো হয়তোবা অনেকেই রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন নিয়ে অলরেডি কাজ শুরু করে দিচ্ছেন। ইন দ্যাট কেস আপনাদের আসলে ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্পন্সরশিপের বিষয়টা। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে স্পন্সর কাকে বানাবেন বা কাকে কাকে আসলে বানানো যায়, কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে। এই স্পন্সরের বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি হ্যান্ডেল করতে না পারেন, সেক্ষেত্রে আসলে দেখা যাবে আপনি যে এতদূর পর্যন্ত কষ্ট করে আসছেন, এটা ফাইনালি আসলে ব্যর্থ হবে। সো অবভিয়াসলি আপনার স্পন্সরশিপের বিষয়টা ভালো করে হ্যান্ডেল করতে হবে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয়, ইন দ্যাট কেস আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা ডকুমেন্টস গুলা কিভাবে রেডি করতে হবে, এই বিষয়গুলো আমি আসলে স্টেপ ওয়াইজ ট্রাই করব যে অন্যান্য স্পন্সরশিপের ক্ষেত্রেও আপনার ডকুমেন্টস গুলা কিভাবে রেডি করবেন সেই বিষয়টা। সো আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয়, সেক্ষেত্রে হচ্ছে তার প্রথম যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে জব সার্টিফিকেট। জব সার্টিফিকেট মানে কিন্তু আপনার ওই যে জবের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা না। উনি যে এক্সিস্টিং জব করতেছেন সেই ডকুমেন্টসটা নিতে হবে। এখন অনেকেই চিন্তা করেন যে জব সার্টিফিকেটে আসলে কি কি ইনফরমেশন থাকবে। সো বেসিক কয়েকটা ইনফরমেশন থাকতে হবে, সেটা হচ্ছে যে যার জব সার্টিফিকেট নিচ্ছেন অবভিয়াসলি তার বেসিক ইনফরমেশন প্লাস উনি কোথায় জব করতেছেন, কবে থেকে জব করতেছেন, তার পজিশন কি, রোল কি, এই বেসিক ইনফরমেশন গুলা দিয়ে জব সার্টিফিকেটটা রেডি করতে হবে। এবং ইউজুয়ালি দেখা যায় যে অফিসের ম্যানেজার বা এইচআর ডিপার্টমেন্ট থেকে জব সার্টিফিকেট কালেক্ট করা যায়। এবং অবশ্যই এটা হচ্ছে যেখান থেকে নিবে সেখানকার যে অরিজিনাল অফিসের প্যাড, সেই প্যাডে করে আসলে নিতে হবে। সেকেন্ড হচ্ছে স্যালারি সার্টিফিকেট। সো স্যালারি সার্টিফিকেট মানে হচ্ছে একটা এস্টিমেটেড ইনকাম, যে ব্রেকডাউন অফ দ্য ইনকাম, মানে হচ্ছে উনি মান্থলি বা ইয়ারলি কত স্যালারি পান এবং কোন কোন খাতে হচ্ছে যে উনি এই স্যালারিটা পেয়ে থাকেন, এই বিষয়গুলো, যে ওনার বেস স্যালারি কেমন, ওনার বাসা ভাড়ার জন্য কোনো টাকা দেয় কিনা, এভরিথিং এলস ইনক্লুডেড থাকে। সো দেখা যায় যে এই স্যালারি সার্টিফিকেটের কথা বললে ওই এইচআর অফিস থেকেই সুন্দর করে রেডি করে দেয়। এটার পাশাপাশি অনেকেই আছেন যে বিগত ৫ মাস বা ৬ মাসের একটা পে স্লিপও অ্যাটাচ করে দিতে চান। অ্যান্ড ইটস টোটালি ফাইন, আপনি চাইলে সেটাও করতে পারেন। ৩ নাম্বার হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। সো আমার কাছে মনে হয় যে এই ট্যাক্স সার্টিফিকেটটা আসলে নট ম্যান্ডেটরি, অপশনাল এই জব হোল্ডারের ক্ষেত্রে, বাট এটা কন্ডিশনাল। কন্ডিশনাল মানে হচ্ছে আপনি যখন স্যালারি সার্টিফিকেট দিবেন, ওইখানে কিন্তু ইউজুয়ালি মেনশন করা থাকে ট্যাক্সের জন্য কত টাকা আসলে কেটে নিচ্ছে। সো ওইটা যদি মেনশন থাকে ওই জব স্যালারি সার্টিফিকেটে, ইন দ্যাট কেস ট্যাক্স সার্টিফিকেট ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেট সাবমিট করতে পারেন। ৪ নাম্বার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে যে বিগত ৬ মাসের হইতে হবে। সো ইউজুয়ালি যেটা হয় যে আপনার স্পন্সর যখন তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে, তখন হচ্ছে আপনি আপনার স্পন্সরের থেকে ব্যাংক স্টেটমেন্টটা নিতে পারেন। এবং অবভিয়াসলি এটা অলওয়েজ ট্রাই করবেন যে আপডেটেড ব্যাংক স্টেটমেন্ট রাখার এবং লাস্ট 6 মান্থের একটা স্টেটমেন্ট দেওয়ার। ফাইনালি হচ্ছে এনআইডি বা পাসপোর্ট, এটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এই আর কি। সো এটার পাশাপাশি অনেকে আবার বলে যে ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে, বাট ইটস নট ম্যান্ডেটরি, কিন্তু আপনি চাইলে সাবমিট করতে পারেন। সো বেসিক্যালি আপনার স্পন্সর যখন জব হোল্ডার হবে তখন এই 5টা ডকুমেন্টস হইলেই হয়ে যাবে। আই মিন আমার ক্ষেত্রে জব হোল্ডার ছিল, আমি এই 5টা ডকুমেন্টে সাবমিট করছিলাম, এর বাইরে আসলে আমি আর কোনো কিছু সাবমিট করি নাই। এখন আসি একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে, সেটা হচ্ছে যে অপটিমাম স্যালারি কত হইতে হবে স্পন্সরের। যে আপনার স্পন্সর জব হোল্ডার, ইন দ্যাট কেস তার আসলে স্যালারি কেমন হইতে হবে। সো এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে যে আপনার ওভারঅল সিচুয়েশন বিবেচনা করতে হবে যে আপনার স্পন্সর আসলে জব করলেও আপনাকে স্পন্সর করার জন্য ক্যাপাবল কিনা। সো ইউজুয়ালি যেটা হয়, মনে করেন যে একজন যিনি আপনাকে স্পন্সর করবে উনি হয়তো ৪-৫ বছর ধরে জব করতেছেন এবং ওনার স্যালারি ২০-৩০ হাজার টাকা, এটার বাইরে ওনার আদার্স কোনো ইনকাম সোর্স নাই। ইন দ্যাট কেস দেখা যাবে যে এরকম স্পন্সর নিতে গেলে এটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। বাট উনি যদি আসলে লং টাইম ধরে এই জব করেন বা ওনার স্যালারি কম হইলেও সমস্যা নাই, যে ৮-১০ বছর ধরে উনি এই জব করতেছেন এবং ওনার স্যালারি ২০-৩০ হাজার টাকা, সো ইটস টোটালি ফাইন। সো ওইখান থেকে উনি আপনাকে স্পন্সর করতে পারবেন।
আবার আরেকটা সিনারিও আছে যে আপনার স্পন্সর নতুন জবে ঢুকছে, যে 2-3 বছর হয়েছে, বাট তার স্যালারি অনেক বেশি, 70,000 বা 80,000, ইভেন মোর দ্যান 100K। সো এরকম নতুন হইলেও, বাট তার যদি স্যালারি বেশি থাকে, সেক্ষেত্রে সে ইজিলি আসলে আপনাকে স্পন্সর করতে পারবে। তো নর্মালি দেখা যায় যে স্পন্সরের ক্ষেত্রে এম্বাসি থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখে, সেটা হচ্ছে যে আপনার স্পন্সরের কন্টিনিউয়াস একটা ইনকাম সোর্স আছে কিনা। 2 নাম্বার হচ্ছে আপনাকে স্পন্সর করার পরে উনার নিজের ফ্যামিলি চালাইতে বা উনার নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে উনার কোনো প্রবলেম হবে কিনা। সো এই বিষয়টা আপনাকে ক্লারিফাই করতে হবে যে হ্যাঁ, আমার স্পন্সরের সাফিসিয়েন্ট স্যালারি আছে এবং আমাকে স্পন্সর করার পরেও তার আসলে কোনো প্রবলেম হবে না তার ফ্যামিলিকে বা নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এই জব হোল্ডার স্পন্সর চুজ করতে হবে। এই ছিল মোটামুটি জব হোল্ডার স্পন্সরশিপ নিয়ে আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। এরপর পরবর্তী ভিডিওগুলোতে আমি হয়তো স্পন্সর যদি ব্যবসায়ী হন বা দেশের বাইরে থাকেন, বা আপনি প্রপার্টি সেল করে কিভাবে স্পন্সরশিপ ডকুমেন্টস রেডি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো।